শুনছেন দি অডিও বই। দুপুরের খানা খাচ্ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। তাকে নাজির আগমনের সংবাদ দেয়া হয়। খাওয়া শেষে তিনি তাকে ডেকে পাঠালেন। নাজির চেহারায় শঙ্কা এবং ক্রোধের অভিব্যক্তি। কম্পিত কণ্ঠে সে বলল, মহামান্য আমির, 50,000 সুদানি ফৌজকে সদ্য প্রস্তুতকৃত ফৌজের সাথে একীভূত করার নির্দেশ কি আপনি দিয়েছেন? হ্যাঁ, অনেক চিন্তা ভাবনার পরে সিদ্ধান্ত নিয়েছি। আরও সিদ্ধান্ত নিয়েছি, মিশরের সেনাবাহিনীতে শতকরা 10 জন থাকবে সুদানি সৈন্য। আপনাকে হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। এখন থেকে আপনি আর সুদানি বাহিনীর প্রধান নন। মহামান্য আমির, এ আমার কোনো অপরাধের শাস্তি? সেনাবাহিনীর সামগ্রিক স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সৈনিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কারণে হেডকোয়ার্টার আপনার সেবা নিতে চাচ্ছে। এ তো আপনার জন্য খুশির খবর। কেবল একটা বাহিনী নয়, আপনি কি চান না আপনার অভিজ্ঞতা থেকে উপকৃত হোক আমাদের সকল সৈনিক? আমির, আমার আশঙ্কা হচ্ছে সম্ভবত আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। আপনার মহান ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা দিয়ে একটু যাচাই বাছাই করবেন। আমার মনে হয় কেন্দ্রে আমার কোনো শত্রু রয়েছে। দেখুন, সেনাবাহিনী এবং প্রশাসনের ভুল বুঝাবুঝি দূর করার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অফিসার হোক কি সাধারণ সিপাহী, এখন থেকে সকলের জন্য মদ নিষিদ্ধ। কোনো অনুষ্ঠানে নাচ গান চলবে না। কিন্তু মাননীয় আমির, আমি তো হুজুরের অনুমতি নিয়ে সবকিছু করেছিলাম। আপনি যাদেরকে মুসলিম মিল্লাতের সেনাবাহিনী বলছেন, তাদের আসল চরিত্র দেখার জন্য নাচ গানের অনুমতি আমি দিয়েছিলাম। 50,000 সৈনিককে তো চাকরিচ্যুত করতে পারছি না। এজন্য মিশরের ফৌজের সাথে একীভূত করে ওদের সংশোধন করতে চাচ্ছি। মনে রাখবেন, আমরা কেউ সুদানি, মিশরি বা সিরীয় নই। আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম এক, পতাকাও এক। আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা কি একবারও ভেবেছেন? দেখুন, এ সিদ্ধান্ত আপনার মনোপুত না হলে আপনি সেনাবাহিনী থেকে ইস্তফা দিতে পারেন। আপনার ওপর আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। মহামান্য আমির, এ অন্যায়, এ জুলুম। কোনটা অন্যায় আর কোনটা জুলুম তা বোঝার সাধ্য কি আপনার আছে? নিজের অতীত একটু নিজেই তলিয়ে দেখুন গিয়ে। আমার মুখে শোনার প্রয়োজন হবে না। মহামান্য আমির, এই সিদ্ধান্তে আরেকবার একটু বিবেচনার জন্য অনুরোধ করছি। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ফিরে গিয়ে সব কিছু প্রস্তুত করুন। কোনো রকম হঠকারিতার আশ্রয় নেবেন না। মনে রাখবেন, আমার সহকারীর কাছে 7 দিনের জন্য দায়িত্ব হস্তান্তর করতে হবে। নাজি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ খোলার আগেই কক্ষ থেকে বেরিয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। যুগী গভর্নরের তাঁবুতে রাত কাটিয়েছে। নাজির গোপন হারেমেও এ সংবাদ পৌঁছে গিয়েছিল। ও এসেছে এই সেদিন। অথচ নাজি প্রথম দিন থেকেই অন্য সবার চাইতে ওকে বেশি ভালোবাসে। এক মুহূর্তের জন্য অন্য নর্তকীদের কক্ষে তাকে যেতে দেয়া হয়নি। জুকির ছিল আলাদা কক্ষ। নর্তকীরা প্রতিহিংসার আগুনে পুড়তে লাগলো। সালাউদ্দিন আইয়ুবীকে ফাঁসানোর জন্য জুকিকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওরা তা জানতো না। ওদের ধারণা জুকি নাজিকে এককভাবে দখল করে নিয়েছে। নর্তকী দুজনের প্রতিহিংসা চরমে পৌঁছলে ওরা জুকিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। গভর্নরের তাঁবুতে জুকির রাত কাটানোর সংবাদে ওরা আরও পাগল হয়ে উঠল। কিভাবে তাকে হত্যা করা যায় ভাবতে গিয়ে ওদের মাথায় দুটি চিন্তা আসে। এক, তাকে বিষ প্রয়োগ করা যায়। দ্বিতীয়ত, ভাড়াটে খুনি দিয়েও খুন করানো যায়। কিন্তু বাস্তবে দুটোর একটাও তাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ জুকির খাওয়া দাওয়ার সব কিছু ছিল ওদের থেকে আলাদা। অন্যদিকে প্রহরী ছাড়া সে তার রুম থেকে বেরই হতো না। ওরা হারেমের এক চতুর্বাদীকে হাত করল। জুকিকে শেষ করতে পারলে প্রচুর ধন সম্পদ দেওয়ার লোভ দেখালো তাকে। চাকরানিটা ছিল লোভী এবং জঘন্য প্রকৃতির। হেরেমের অসংখ্য অপক্রমের হোতা ছিল সে। প্রস্তাব শুনে সে বলল, মনিবের কক্ষে গিয়ে ওকে বিষ খাওয়ানো সম্ভব নয়। সুযোগ মতো খঞ্জর ব্যবহার করা যেতে পারে, তবে এজন্য কিছু সময়ের প্রয়োজন। কতদিন সময় প্রয়োজন তোমার? জুকির তৎপরতার উপর নজর রাখতে হবে। হয়তো শীঘ্রই সুযোগ এসে যাবে। কিন্তু তাড়াতাড়ি সুযোগ যদি না আসে, তাহলে ঘাতক দলের সহযোগিতা নিতে হবে। তবে ওরা এজন্য অনেক টাকা দাবি করবে। যত টাকা লাগে দেব, তবু আমরা চাই কাজটা তুমি তাড়াতাড়ি শেষ করো।
বলল নর্তকীরা। ক্রোধে উন্মুক্ত প্রায় নাজি কামরায় পায়চারি করছিল। জুকি তাকে শান্ত করার অনেক চেষ্টা করেছে। নাজির রাগ কমেনি। আমাকে তার কাছে যেতে দিন, এ নিয়ে চতুর্থবারের মতো বলল জুকি। আমি তাকে সোজা পথে নিয়ে আসব। কোনো লাভ নেই, বেটা কম বক্ত হুকুম দিয়ে ফেলেছে, বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আমার আর কিছুই রইল না। তোমার জাদু ওকে ধরেনি। আমার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে জানি। ওরা আমার উন্নতি সইতে পারছে না। আমিই হতাম গভর্নর, একজন সাধারণ সেনাপতি হয়েই সব শাসকদের শাসন করেছি আমি, আর এখন আমি একজন সামান্য কমান্ডারও নই। নাজি প্রহরীকে ডেকে বলল, জলদি অ্যাড্রোসকে আসতে বলো। অ্যাড্রোস এলে দুজনে নতুন নির্দেশ নামার ব্যাপারে আলাপ করল। অ্যাড্রোসের কাছে এ খবর নতুন না হলেও সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এ ব্যাপারে অ্যাড্রোস কোনো পরামর্শ দিতে পারল না। নাজি বলল, কি করব আমি ভেবে রেখেছি। কি ভেবেছেন? বিদ্রোহ করব। হতভম্বের মতো তাকিয়ে রইল অ্যাড্রোস। কি ব্যাপার, হতবাক হয়ে গেছে মনে হচ্ছে? বলতো, 50,000 সুদানি ফৌজ আমাদের পক্ষে থাকবে না সালাউদ্দিনের পক্ষে? আমি ওদের বিদ্রোহের জন্য উস্কানি দিয়ে বলবো, মিশর তোমাদের, কিন্তু তোমরা এখন হবে ওদের দাসদাসী। দীর্ঘশ্বাস টেনে এড্রোস বলল, এ নিয়ে কখনো ভাবিনি। চোখের পলকেই তো বিদ্রোহ ঘটানো যায়, কিন্তু মিশরের নতুন ফৌজ আধুনিক অস্ত্রে সজ্জিত এবং যথেষ্ট শক্তিশালী। ইচ্ছে করলেই ওরা বিদ্রোহ দমন করতে পারবে। সরকারের সাথে সংঘর্ষে যাবার আগে সব দিক ভেবে দেখা উচিত। ভাবাভাবির কাজ শেষ। আমি খ্রিস্টান সম্রাটদেরকে সাহায্যের জন্য ডাকবো, দূত তৈরি করব। অনেক দূর যেতে হবে ওদের। এবার মন দিয়ে আমার পরিকল্পনার কথা শোনো। জুকি, তুমি নিজের ঘরে যাও। জুকি ফিরে গেল নিজের কক্ষে। সারা রাত দুজন দরজা বন্ধ করে বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করল। দুই ফৌজ একীভূত করার জন্য আইয়ুবী 7 দিন সময় দিয়েছিলেন। কাগজপত্র তৈরি হতে লাগলো। পূর্ণ সহযোগিতা করছিল নাজি। 4 দিন পার হয়ে গেছে। এর মধ্যে গভর্নরের সাথে আরও একবার দেখা করেছিল নাজি, কিন্তু কোনো অনুযোগ করেনি। কাজের বিস্তারিত রিপোর্ট দিয়ে আইয়ুবীকে আশ্বস্ত করেছিল। গভর্নরের সহকারীও তাকে আশাব্যঞ্জক সংবাদ দিচ্ছিল, কিন্তু আলী বিন সুফিয়ানের দেয়া তথ্য ছিল উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হলো, সুদানি সৈন্যদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। গুজব ছড়ানো হচ্ছে মিশরের সেনাবাহিনীর সাথে একত্রিত করে সুদানি সৈন্যদেরকে তাদের দাসদাসীতে রূপান্তরিত করা হবে। যুদ্ধলব্ধ সম্পদে সুদানিদের কোনো অংশ থাকবে না। বিশেষ করে কাউকে মদ পানের অনুমতি দেয়া হবে না। রিপোর্ট শুনে সালাউদ্দিন আইয়ুবী বললেন, অনেক দিনের বদভ্যাস। আমার এসব নীতি ওদের পছন্দ না হওয়ারই কথা। তবে আমার দৃঢ় বিশ্বাস, নতুন পরিবেশে এলে কিছু দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটার সাথে আর দেখা হয়েছে আলী? না, দেখা করা সম্ভব হচ্ছে না। আমার পাঠানো লোকটাকে নাজি আটকে রেখেছে। দিন পেরিয়ে কালো নেকাব পরে প্রকৃতিতে নেমে এসেছে রাত। অ্যাড্রোসের সাথে রুদ্ধদ্বার কক্ষে বসেছিল নাজি। জুকি তার নিজস্ব কামরায়। ঘোড়ার পায়ের শব্দ কানে এলো ওর। পর্দা তুলে বাইরে তাকালো জুকি। দুজন ঘোড়সওয়ার, পোশাক আশাকে ব্যবসায়ী মনে হচ্ছে। ঘোড়া থেকে নেমে নাজের কক্ষের দিকে হাঁটা দিল ওরা। ওদের চলাচল জুকির কাছে ব্যবসায়ের মতো মনে হলো না। ততক্ষণে অ্যাড্রোস বেরিয়ে এসেছে। থমকে দাঁড়ালো আরোহী দুজন। সাময়িক কায়দায় স্যালুট করল। অ্যাড্রোস ওদের পোশাক দেখে বলল, প্রমাণ দাও। ওরা পোশাকের নিচে লুকানো অস্ত্র বের করল, ছোট তলোয়ার এবং খঞ্জর। ওদের ভেতর নিয়ে গেল অ্যাড্রোস। প্রহরী দাঁড়িয়ে রইল একপাশে। গভীর চিন্তায় ডুবে গেল জুকি। কক্ষ থেকে বেরিয়ে নাজির কক্ষের দিকে হাঁটা দিল ও। পথ রোধ করে দাঁড়িয়ে প্রহরী বলল, কারো ভেতরে যাবার অনুমতি নেই। সে বুঝে নিল কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটতে যাচ্ছে। 2-3 রাত আগের কথা মনে পড়ল তার। নাজি অ্যাড্রোসকে বলেছিল, আমি খ্রিস্টান শাসকদেরকে সাহায্যের জন্য ডাকব। তুমি দুজন দূত তৈরি করো।
ওদেরকে অনেক দূর যেতে হবে। এরপর জকিকে বিদায় করে বিদ্রোহের ব্যাপারে আলাপ করছিল ওরা। নিঃশব্দে নিজের কক্ষে ফিরে এলো। নাজের খাস কামরার সাথে সংযুক্ত জুকির কক্ষের কপাট আটা। ও চুপিসারে দরজায় কান লাগিয়ে দাঁড়ালো। ওপাশের কক্ষে অস্ফুট শব্দ, কিছুই বোঝা যাচ্ছিল না। একটু পর ভেসে এলো নাজির কণ্ঠ, পরিষ্কার জনবসতি থেকে দূরে থাকবে। ধরা পড়ার সম্ভাবনা দেখা দিলে এ চিঠি নষ্ট করে ফেলবে। পথে কেউ বাধা সৃষ্টি করলে হত্যা করবে নির্দয়ভাবে। 4 দিনের সফর 3 দিনে অতিক্রম করতে হবে। মনে রেখো, তোমাদের রোখ থাকবে উত্তর পূর্ব দিকে। নাজির কক্ষ থেকে সেই 2 ব্যক্তি বেরিয়ে এলো জুকিও। এদের বিদায় দিতে নাজি এবং এডরোস আগেই বাইরে এসে দাঁড়িয়েছিল। লোক দুটো ঘোড়ায় চড়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল। জুকির দিকে চোখ পড়তেই নাজি বলল, আমি বাইরে যাচ্ছি, তুমি গিয়ে বিশ্রাম করো। একা একা ভালো না লাগলে হারেমে ঘোরাফেরা করতে পারো। ঠিক আছে, জুকি বলল। ও এখানে আসার পর থেকে একবারের জন্য বেরোতে পারেনি। নাজি এবং এডরোস চলে যেতেই ও নিজের কক্ষে ফিরে গাউন পরল। কোমরে একটা খঞ্জর গুজে হাঁটা দিল হারেমের দিকে। হারেমের মেয়েরা অবাক বিস্ময়ে ওর দিকে তাকাতে লাগলো। এখানে ওর এই প্রথম আসা। সবাই আন্তরিকতার সাথে স্বাগত জানালো ওকে। সেই 2 নর্তকী অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে, কথা বলল হেসে হেসে। একটু পর বেরিয়ে এলো জুকি। হারেম আর নাজির বসত বাড়ির মাঝখানটা নির্জন এবং এবড়ো থেবড়ো। নাজির বাড়ির দিকে না গিয়ে ও অন্যদিকে চলে গেল। এদিকে ছিল একটা পায়ে চলার পথ। সে পথ ধরে হাঁটতে লাগলো জুকি। ওর 15-20 কদম পেছনে এক ছায়ামূর্তি। ছায়ামূর্তি তার চেহারা আপাতমস্তক কালো কাপড়ে ঢেকে নিঃশব্দে এগিয়ে আসছিল তার পিছু পিছু। কিন্তু সতর্ক জুকি টের পেয়ে গেল। সে তার চলার গতি বাড়িয়ে দিল। বেড়ে গেল ছায়ামূর্তির গতিও। সামনে ঘন ঝোপঝাড়। জুকি ঝোপের আড়ালে ঢুকে গেল। পেছনে ঢুকলো ছায়ামূর্তি। সেখান থেকে 100-3 গজ দূরে সালাউদ্দিন আইয়ুবীর বাসগৃহ। আশপাশে সেনা অফিসারদের বাসভবন। জুকি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আইয়ুবীর বাড়ির দিকে হাঁটতে লাগলো। বায়ে উদয় হলো ছায়ামূর্তিটি। ঝকঝকে জ্যোৎস্নায় তার মুখ দেখা যাচ্ছিল না। বিড়ালের মতো নিঃশব্দে এগোচ্ছিল সে। ছায়ামূর্তির হাত উপরে উঠল। বিদ্যুৎ গতিতে একটা খঞ্জর নেমে এলো জুকির বাম কাঁধ এবং ঘাড়ের মধ্যখানে। আঘাত খেয়ে জুকিও কোমর থেকে খঞ্জর বের করলো। ছায়ামূর্তি আরেকটা আঘাত করলো ওকে। পাশ কেটে নিজেকে বাঁচিয়ে ডান হাতের খঞ্জর ছায়ামূর্তির বুকে আমল বসিয়ে দিল জুকি। ভেসে এলো এক মরণ চিৎকার। চিৎকারটা নারী কণ্ঠের। জুকি এবার আঘাত করলো ছায়ামূর্তির পেটে। মাটিতে পড়ে গেল সে। আক্রমণকারীর দিকে না তাকিয়েই দৌড়তে লাগলো জুকি। রক্ত ঝরে দুর্বল হয়ে যাচ্ছে ও। সালাউদ্দিন আইয়ুবীর বাড়ির অর্ধেক পথ এখনো বাকি। মাথা ঘুরতে লাগলো ওর। গ্লতি শ্লথ হয়ে এলো। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর। সে এখন টলছে, পা পড়ছে এলোমেলো। ভয় হলো সে আর আইয়ুবীর বাড়ি পৌঁছতে পারবে না। এবারও চিৎকার করতে লাগলো, আলী, আলী, আইয়ুবী। রক্তে ভিজে গেছে ওর পোশাক। পা টেনে টেনে এগিয়ে চলছে ও। অনেক কাছে চলে এলেও মনে হচ্ছে আইয়ুবীর বাড়ি পর্যন্ত ও আসলেই পৌঁছতে পারবে না। ও আলী এবং সালাউদ্দিন আইয়ুবীকে ডেকেই যাচ্ছিল। ওর ডাকাডাকির শব্দ কানে যেতেই ছুটে এলো এক পাহারাদার। টলতে টলতে জুকি তার গায়ের উপরই হুমড়ে খেয়ে পড়ল। পাহারাদারকে বলল, আমাকে এক্ষুনি গভর্নরের কাছে পৌঁছে দাও, জলদি, তাড়াতাড়ি করো। শোবার ঘরে বসে আলীর দিক থেকে রিপোর্ট নিচ্ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। পাশে 2 জন পদস্থ কর্মকর্তা। আলীর রিপোর্ট অনুযায়ী সুদানি বাহিনীতে বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল। আতঙ্কিত প্রহরী ভেতরে প্রবেশ করল। কক্ষের চোখগুলো একসঙ্গে ঘুরে গেল তার দিকে। প্রহরী বলল, পাহারাদার একজন আহত মেয়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মেয়েটা গভর্নরের সাথে দেখা করতে চাইছে। তীরের মতো কামরা থেকে বেরিয়ে গেল আলী।
পেছনে সালাউদ্দিন আইয়ুবী। জুকিকে ভেতরে নিয়ে আসা হলো। একজনকে পাঠিয়ে দেয়া হলো ডাক্তারের জন্য। আইয়ুবী নিজের পালঙ্কে শুইয়ে দিলেন ওকে। রক্তে ভিজে গেল বিছানার চাদর। কাউকে রাখতে হবে না, ক্ষীণকণ্ঠে বলল জুকি। আমি আমার দায়িত্ব পালন করেছি। জুকি, তোমাকে কে আহত করেছে? আলী প্রশ্ন করলেন। আগে জরুরি কথা শুনুন। এখনই উত্তর পূর্ব দিকে লোক পাঠিয়ে দিন। দেখতে পাবেন দুজন অশ্বারোহী দ্রুত ছুটে যাচ্ছে। দুজনের পরনেই বাদামি পোশাক। দেখতে ব্যবসায়ী মনে হবে। একজনের ঘোড়া ধূসর, অন্যেরটা কালো। খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্কের কাছে নাজির লেখা চিঠি আছে ওদের কাছে। নাজি সুদানি বাহিনী নিয়ে বিদ্রোহ করবে। আমি আর কিছুই জানি না। আপনাদের দেশ ভয়ঙ্কর সংকটের মুখে। অশ্বারোহী দুজনকে পথেই ধরে ফেলতে হবে। ওরা সব কিছু জানে। বলতে বলতে থেমে গেল জুকি। জ্ঞান হারিয়েছে ও। দুজন ডাক্তার দ্রুত ঘরে ঢুকলেন। রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে লাগলেন ওরা। ওষুধ খাওয়ানোর কয়েক মিনিট পর জ্ঞান ফিরল ওর। জ্ঞান ফিরতেই জুকি নাজির সাথে অ্যাড্রেসের কথাবার্তা থেকে শুরু করে সমস্ত ঘটনা বর্ণনা করল। এরপর বলল, আততায়ীকে আমি চিনি না। আঘাত পেয়ে পাল্টা আঘাত করেছিলাম। তার চিৎকার শুনে মনে হয়েছে মহিলা, তবে এখন পর্যন্ত বেঁচে নেই হয়তো। সাথে সাথে আক্রমণস্থলে লোক পাঠিয়ে দেয়া হলো। জুকির রক্তক্ষরণ বন্ধ হলো না। ও সালাউদ্দিন আইয়ুবীর হাতে চুমো খেয়ে বলল, আল্লাহ আপনাকে এবং আপনার দেশকে অবশ্যই নিরাপদে রাখবেন। আপনি পরাজিত হতে পারেন না। সালাউদ্দিন আইয়ুবীর ঈমান কত দৃঢ় আমার চেয়ে বেশি কেউ জানে না। এরপর আলী বিন সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি তো দায়িত্ব পালনে অবহেলা করিনি। যে জিম্মা আমাকে দিয়েছিলেন আমি তা পূর্ণভাবে পালন করেছি। তুমি অনেক বেশি পালন করেছো জুকি। আলী বললেন, নাজি এতটা বিপজ্জনক আমি কল্পনাও করিনি, যার জন্য তোমার জীবন দিতে হলো। আমি শুধু তথ্য সংগ্রহের জন্য তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। হায় আমি যদি মুসলমান হতাম। বেদনা ঝরে পড়ল জুকির কণ্ঠ থেকে। সাথে সাথে বেরিয়ে এলো অশ্রুবন্যা। আমাকে যে বিনিময় দেওয়ার কথা ছিল তা আমার অন্ধ পিতা আর চিররোগা মাকে পাঠিয়ে দেবেন। তাদের অপারগতাই আমাকে 12 বছর বয়সে নর্তকী হতে বাধ্য করেছিল। বাক রুদ্ধ হয়ে এলো জুকির। হঠাৎ মাথা একদিকে ঢলে পড়ল। অর্ধনিমলিত চোখ আর ঈষৎ ফাঁক করা ঠোঁট দেখে মনে হচ্ছিল ও মৃদু হাসছে। ডাক্তার ওর নাড়িতে হাত রাখলেন। করুণ চোখে চাইলেন আইয়ুবীর দিকে। ও যেই ধর্মেরই হোক, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হবে ওকে, বললেন আইয়ুবী। ইচ্ছে করলে আমাদের ধোঁকাও দিতে পারত, কিন্তু তার পরিবর্তে ও ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। প্রহরী এসে বলল, একজন মহিলার লাশ নিয়ে আসা হয়েছে। সবাই দেখল মধ্যবয়সী এক অপরিচিতা মহিলা। আক্রান্ত স্থানে 2টো খঞ্জর পাওয়া গেল। খোঁজ খবর নিয়ে জানা গেল মহিলা ছিল নাজির হারেমের চাকরানী, যার জন্য কেউ তাকে চিনতে পারেনি। অত্যন্ত গোপনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুকিকে সমাহিত করা হলো। মাটি খুঁড়ে পুঁতে রাখা হলো মহিলার লাশ। রাতে সালাউদ্দিন আইয়ুবী পত্রবাহী অশ্বারোহীদের ধরে আনার জন্য 8 জন দুঃসাহসী ঘোড়সওয়ার প্রেরণ করলেন। জুকির নির্দেশিত পথ ধরে ধাওয়া করে ছুটল ওরা। মরুভূমির ধুলো উড়িয়ে দ্রুত এগিয়ে চলল আলী বিন সুফিয়ানের নেতৃত্বে। জুকি ছিল মরক্কোর এক নর্তকী। তার ধর্ম সম্পর্কে কেউ জানতে পারেনি। নাজি শত্রুর বিরুদ্ধে সুন্দরী যুবতী এবং হাসিস ব্যবহার করে একথা জানত আলী। তাই সে এক বিশ্বস্ত লোকের মাধ্যমে মরক্কো থেকে জুকিকে আনিয়েছিল। এরপর নারী ব্যবসায়ী ছদ্মবেশে নিজেই ওকে নাজির কাছে বিক্রি করেছিল। মেয়েটার মধ্যে ছিল জাদুর চমক। নাজি ওকে সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে নিজেই ফেঁসে গেল। নাজির গোপন বৈঠকে হাজির থাকত জুকি। সম্বর্ধনার রাতে ওকে আইয়ুবের টাপুতে পাঠিয়ে নাজি ভীষণ খুশি হয়েছিল। এতদিনে পাথর গলানো যাবে, মেয়েটা তাকে মদ খাওয়াবে, এরপর তাকে নিজের ইচ্ছামতো গড়ে নিতে কতক্ষণ।
এই ছিল নাজির ভাবনা। কিন্তু নাজি জানতো না ঝুঁকি আইয়ুবেরই চর। সে রাতে সালাউদ্দিন আইয়ুবের তাঁবুতে তার উপর অর্পিত কাজের রিপোর্ট দিয়েছিল। তাঁবু থেকে বেরিয়ে দেখা করেছিল আলীর সাথে। আলী ওকে পরবর্তী নির্দেশ দিয়েছিল। এরপর নাজির বাড়ি থেকে আর বের হওয়ার সুযোগ পায়নি ও। সুযোগ যখন পেল, ঘাতকের খঞ্জর কেড়ে নিল ওর প্রাণ। ঝুঁকির মৃত্যুর পর প্রতিশ্রুত পারিশ্রমিক, নাজির কাছ থেকে নেয়া বিক্রয়লব্ধ অর্থ এবং আইয়ুবের দেয়া উপহার সামগ্রী মরক্কোয় পাঠিয়ে দেওয়া হলো তার বাপমার কাছে। মৃত্যুর আতঙ্ক জড়ানো বিষণ্ণ রাতের আধার কেটে গেছে। গা জ্বলা তীব্রতা নিয়ে উকি দিয়েছে মরু সূর্য। আলী বিন সুফিয়ান তখন জনবসতি থেকে অনেক দূরে, সাথে 8 জন সশস্ত্র অশ্বারোহী, যা ছিল উত্তর পূর্ব দিকে। সম্রাট ফ্রাঙ্কোর রাজধানীর পথ আলীর চেনা। ক্লান্ত হলেও আরবি ঘোড়াগুলো এখনও সপ্রতিভ। দূর দিগন্তে দৃষ্টি ছুড়লেন আলী। খজ্জর বীথির পাশ ঘেঁষে এগিয়ে যাচ্ছে 2 জন অশ্বারোহী। পথ পরিবর্তন করে পাহাড়ের আড়াল নিয়ে এগোতে লাগলেন তিনি। আলী ছিলেন মরুভেদী, পথ হারানোর সম্ভাবনা ছিল না। সওয়ার 2 জন এখনও মাইল 4 দূরে। গতি বাড়িয়ে দিলেন আলী। অবসন্ন হয়ে পড়েছে ঘোড়া। খজ্জর বীথির কাছে পৌঁছতে পৌঁছতে সোয়ার 2 জন আরও মাইল 2 এগিয়ে গেছে। চলছে পাহাড়ের কোল ঘেঁষে। ওদের ঘোড়া সম্ভবত ক্লান্ত। ঘোড়া থেকে নেমে পাহাড়ের আড়ালে চলে গেল লোক দুটো। আলী আবার পথ পরিবর্তন করলেন। 2 দলের মধ্যে দূরত্ব কমে এলো। এখন মাত্র কয়েকশো গজের ব্যবধান। লোক দুটো অশ্বক্ষুরের শব্দে বেরিয়ে এলো। আলীদের দেখে দ্রুত ঘোড়ায় চড়ে পালাতে লাগলো ওরা। সামনে বালিয়ারি। ভয় পেয়ে ওরা একবার ডানে একবার বায়ে যাচ্ছিল। একজন তীরন্দাজ চলতি ঘোড়া থেকে তীর ছুড়ল। একজনের ঘোড়ার পায়ে বিদ্ধেই লাফিয়ে উঠল ঘোড়াটা। তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল আরোহী। আলী ওদের ঘিরে ফেললেন। 2 জনকে বেঁধে ফেলা হলো। আলীর প্রশ্নের জবাবে ওরা নিজেদের ব্যবসায়ী পরিচয় দিল। তল্লাশির পর পাওয়া গেল নাজির লেখা চিঠি। আলী খানিক বিশ্রাম করে বন্দীদের নিয়ে রাজধানীর পথ ধরলেন। চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন সালাউদ্দিন আইয়ুবী। দিন শেষে রাত এলো। গভীর হয়ে এলো রাতও। অনেক রাতে বিছানায় পিঠ লাগালেন আইয়ুবী। ভোর রাতে দরজায় মৃদু করাঘাতের শব্দে জেগে উঠলেন তিনি। তড়িঘড়ি দরজা খুলে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে আলী, পেছনে 8 জন সওয়ার এবং 2 জন বন্দী। আইয়ুবী সকলকে ভেতরে ডেকে নিলেন। নাজির চিঠি এগিয়ে দিল আলী। চিঠি খুললেন আইয়ুবী। কয়েক লাইন পড়তেই ক্রোধে বিবর্ণ হয়ে গেল তার চেহারা। পলকে আনন্দ ঝলকে উঠল চোখে মুখে। নাজি তার দীর্ঘ চিঠিতে খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্ককে আক্রমণের জন্য দিনক্ষণ ঠিক করে দিয়েছে। লিখেছে রোম উপসাগর উপকূলে নৌবহর থেকে খ্রিস্টান সৈন্যরা নেমেই মিশর আক্রমণ করবে। এদিকে বিদ্রোহ করবে 50,000 সুদানি ফৌজ। সালাউদ্দিনের নতুন সৈন্যরা একসঙ্গে 2 ফৌজ মোকাবেলা করতে পারবে না। এর বিনিময়ে নাজি সমগ্র মিশর অথবা মিশরের একাংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে। জেলে পাঠিয়ে দেওয়া হলো 2 জন বন্দীকে। নাজি এবং তার সঙ্গীদের নিজস্ব বাসগৃহে নজরবন্দি করা হলো। নাজির হারেমের মেয়েদেরকে ছেড়ে দেয়া হলো। বাজেয়াপ্ত করা হলো নাজির ব্যক্তিগত সম্পত্তি। এসব কিছুই করা হলো অত্যন্ত গোপনে ও সতর্কতার সাথে। নাজি লিখিত চিঠি 2 জন দূত মারফত শুধু আক্রমণের তারিখ পরিবর্তন করে ফ্রাঙ্কোর কাছে পাঠিয়ে দিলেন আইয়ুবী। 2 সেনাবাহিনীর একত্রীকরণ সাময়িকভাবে স্থগিত করে দেয়া হলো। দূত ফিরে এলো 8 দিন পর। নাজিকে জবাব লিখেছেন ফ্রাঙ্ক। সালাউদ্দিন যেন আক্রমণ প্রতিহত করতে না পারে, এজন্য আক্রমণের 2 দিন আগেই বিদ্রোহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ সংবাদ গোপন রাখার স্বার্থে সালাউদ্দিন আইয়ুবীর অনুমতি নিয়ে আলী 2 জন দূতকে সসম্মানে গৃহবন্দী করে রাখলেন। শুনছিলেন আসাদ বিন হাফিজের লেখা ক্রুসেড সিরিজের প্রথম বই গাজী সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযান এর 2য় পর্বের 2য় খণ্ড। পূর্বের পর্ব দেখে না থাকলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। দি অডিও বইকে সাবস্ক্রাইব করুন যেন পরের পর্বগুলো দ্রুত পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।